রাত মানেই কি শুধু নিস্তব্ধতা, নাকি সেই নিস্তব্ধতার আড়ালেই লুকিয়ে থাকে কিছু ভয়ঙ্কর অজানা? আজ যে গল্পটা আপনি শুনতে চলেছেন, সেটা শুধুই একটা ভূতের কাহিনী নয়, এটা এক রাতের, এক জানালার, আর এক নামহীন ছায়ার আতঙ্ক। একটি মুক্ত আত্মা, আর একটি বন্দি ছায়া, যে মুক্তি চায়, কিন্তু তার জন্য চাই কারো ভয়, কারো ডাক। আপনি কি জানেন, মাঝরাতে জানালায় দাঁড়িয়ে থাকা ছায়াটা আপনার নাম জানে? তবে সাবধান, কারণ গল্পটা শেষ হওয়ার আগেই সে হয়তো আপনাকেও ডাকতে পারে। রাত তখন প্রায় 1টা, ঘরটা নিঃশব্দ, যেন শব্দ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। আমি খাটে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, হঠাৎ করেই কানে এল একটা মিহি ডাক। অর্ণব, অর্ণব। কে ডাকছে আমাকে? মা নিশ্চয় নয়, উনি তো অন্য ঘরে ঘুমাচ্ছেন। আমি উঠে বসলাম, চোখ মেলে তাকালাম জানালার দিকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু গাছের পাতা কাঁপছে হালকা বাতাসে। আবারও সেই শব্দটা, অর্ণব। এবার একটু জোরে। আমার গা কাঁপতে শুরু করলো। জানালার পর্দাটা হঠাৎ নিজে নিজেই নড়ে উঠল। আমরা এই বাড়িতে এসেছি মাত্র 7 দিন হলো। শহর থেকে গ্রামে চলে আসা, মা বলেছিল, গ্রামের শান্তি ভালো লাগবে তোদের। কিন্তু এই বাড়িটা, এটা সত্যি অদ্ভুত। দরজার কড়া নিজের থেকে নড়ে উঠে রাতে। সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যায়, অথচ কেউ থাকে না সেখানে। মা বলে, ভাবনা করো না, পুরনো বাড়ি বলে শব্দ হয়। কিন্তু আমি জানি, এটা শুধুই পুরনো বাড়ির শব্দ নয়। সন্ধ্যা নামতেই পাশের বাড়ির রুদ্রকাকা এসে বললেন, এই বাড়িতে কিছু একটা আছে রে অর্ণব। আগের পরিবারটা 3 মাসও টিকতে পারেনি। যেদিন চলে গেল, সেদিনও ঠিক এই রাত 1টার দিকে এক মহিলা ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। আমি হতবাক। কি বলছেন কাকা? আপনি এতদিন বললেন না কেন? উনি শুধু বললেন, ভয় পাস না, কিন্তু সাবধানে থাকিস। এই সাবধানতা কতটা কাজে লাগবে জানি না, কিন্তু রাতে আমি আর ঘুমোতে পারলাম না। পরের রাত, ঠিক 1:10 জানালার পর্দায় স্পষ্ট একটা ছায়া, একজন মহিলা দাঁড়িয়ে আছে। গায়ে সাদা শাড়ি, চুল লম্বা, এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই চোখ, যেন আমার ভেতরটা চিরে দিচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল ঘরে। তৃতীয় দিন সন্ধ্যায় আমি বাড়ির পুরনো তাক ঘাঁটছিলাম। হঠাৎ একটা পুরনো ডায়েরি পেয়ে গেলাম। পাতাগুলো প্রায় ছিঁড়ে গেছে, কিন্তু ভিতরে লেখা, রোজ রাত 1টার সময়ও আসে। আমার নাম ধরে ডাকে, ওর চোখে আগুন, মুখে কান্না। আমি পালাতে পারি না। সই, সোনালি। এই নামটা আমি আগে শুনিনি। কে সোনালি? আর কে আসে? চতুর্থ দিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মা চিৎকার, অর্ণব, উঠে আয়, রান্নাঘরে আগুন। দৌড়ে গিয়ে দেখি, চুলার ওপর আগুন জ্বলছে, কিন্তু কেউ রান্নাই করেনি। মা বলল, আমি কিছুই করিনি। তাহলে আগুন এলো কোথা থেকে? আমার মনে পড়ল ডায়েরির কথা, রাত 1টার সময়ও আসে। ঘড়ি দেখলাম, ঠিক 1:02। আর চুপ করে থাকা যাবে না। আমি ঠিক করলাম, রাত 1টার সময় ছাদে যাব। জানতেই হবে, কে এই সোনালি, কে ও। পরের রাতে, আমি হাতে একটা পুরনো টর্চ নিয়ে ছাদে গেলাম। চারদিক কুয়াশা, বাতাস যেন কথা বলছে। হঠাৎ, পেছনে এক আওয়াজ, অর্ণব, তুমি এলেই আমি মুক্তি পাব। আমি ঘুরে তাকালাম, একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওর শরীর পুরো ক্ষত হসন্ত আমি যেন তার ভেতর দিয়ে দেখতে পাচ্ছি। সে কাঁদছে, বলছে, ওরা আমাকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছিল, আমি বিচার চাই। আমি ডায়েরির পাতা উল্টে এক পৃষ্ঠা পেলাম যেখানে লেখা ছিল, আমার স্বামী আমাকে সন্দেহ করত। একদিন ওর বন্ধুরা এসে আমায় তুলে ছাদে নিয়ে যায়। আমার কান্না কেউ শুনল না। আমি বুঝলাম, এই বাড়ির অতীতে লুকিয়ে আছে এক নারীর মৃত্যু, এক নিষ্পাপ আত্মার আর্তনাদ। সে বলল, তুমি সত্য বললেই আমি মুক্তি পাব। আমি বললাম, আমি সত্যটা সবাইকে জানাবো। পরদিন আমি রুদ্রকাকার সঙ্গে দেখা করলাম। ডায়েরি দেখালাম, ছবিতে থাকা মহিলাটিকে দেখিয়ে বললাম, এনিকে? রুদ্রকাকা কেঁপে উঠলেন, বললেন, ও সোনালি, আমার বন্ধুর বউ ছিল। কিন্তু কিন্তু কি? তিনি বললেন, আমরা সবাই জানতাম ও আত্মহত্যা করেছে, এখন বুঝছি, আমরা ভুল করেছিলাম। আমি বললাম, ওর আত্মা এখনো এখানে আছে কাকা। সেই রাতেই আমি ছাদে একটি প্রদীপ জ্বালালাম, ডায়েরির পাতাগুলো পুড়িয়ে দিলাম, আর বললাম, সোনালি, আমি তোমার গল্প সবাইকে বলেছি। তোমার উপর যা হয়েছে, তার জন্য আমরা লজ্জিত। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া এসে প্রদীপ নিভিয়ে দিল। আকাশে হঠাৎ এক ঝলক আলো, যেন একটা মুখ হাসল, তারপর মিলিয়ে গেল। আমি জানি, সোনালি মুক্তি পেয়েছে।
সবকিছু ঠিকঠাক চলছে, মনে হচ্ছিল আমরা একেবারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। মা আবার ভোরবেলা তুলসী গাছে জল দেন, আমি আবার রাতে নির্ভয়ে ঘুমোতে পারি। কিন্তু শান্তিটা যেন একটু বেশি নিখুঁত হয়ে গেল না? অর্থাৎ যে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটত, সেখানে হঠাৎ এই নিঃশব্দতা, এটা কি সত্যি শান্তি, নাকি এটা কোনো মায়া? এক রাত হঠাৎ করেই বাড়ির পুরনো ঘণ্টাটা বাজতে শুরু করলো। ঘণ্টা যা বহু বছর ধরে বন্ধ, একটানা টান টান শব্দ, ক্লিং ক্লিং ক্লিং। আমি উঠে জানালার পাশে দাঁড়িয়ে শুনছিলাম, কান ঝাঁঝিয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের বাড়িতে কোনো ঘণ্টা নেই তো। তাহলে যে শব্দ আমি শুনছি, সেটা কি কেবল আমি শুনতে পাচ্ছি? পরদিন রাতে বাথরুমে গিয়েছিলাম, দরজায় দাঁড়িয়ে খেয়াল করলাম আয়নার মধ্যে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু আমার মুখটা নেই, না চোখ, না নাক, না ঠোঁট, একটা সাদা ফাঁকা মুখ। আমি পিছিয়ে এলাম, পেছনে তাকালাম, সেই ছায়াটা দাঁড়িয়ে। কিন্তু এবার সে সোনালি নয়, এই ছায়াটা উচ্চতা বেশি, শরীরটা কালো ধোঁয়ার মতো, আর চোখ চোখ ছিল লাল আগুনের মতো। সে বলল, তুমি একটা আত্মাকে মুক্তি দিলে, কিন্তু আরেকটা এখনো বন্দী। আমার মাথায় ঘুরছিল, কে, কার কথা বলছে এই ছায়া? আমি বললাম, তুমি কে? তুমি কি সোনালীকে চিনতে? সে গর্জে উঠল, সোনালী ছিল আমার পথের বাধা, ওর মুক্তি আমার আবদ্ধতা। তুমি তাহলে? সে বলল, আমার নাম কেউ জানে না, আমি এই বাড়ির সঙ্গে বাধা, রক্ত, প্রতিশোধ, আর অন্ধকার আমার চিহ্ন। আমি রুদ্রকাকার সাহায্যে বাড়ির পুরনো নকশা ঘাঁটতে লাগলাম। সেখানে দেখি একটা ঘর ছিল যেটা এখন নেই, নতুন সিঁড়ি তোলা হয়েছে যেই জায়গায়, সেটা আসলে একটা পুরনো ঘর। আমি ওখানে খুঁড়ে দেখি, বন্ধ, পচা কিছু একটা। আরও খুঁড়তেই উঠে এল মানবদেহের খুলি। আমি আর কাঁপতে পারছি না, আমার মুখ বন্ধ হয়ে গেল যেন। কিন্তু তখনই একটা কাগজের টুকরো পেলাম, লিখা, আমাকে অন্ধকারে ফেলে দিয়েছে, আমার আত্মা দগ্ধ হচ্ছে, আমাকে কেউ খুঁজছে না, সই, নাম নেই। এই ঘটনার পর বাড়ির প্রতিটা কোণ কেমন জানি ভারী লাগছিল। মা অসুস্থ হয়ে পড়লেন, উনি সারাদিন ঘুমিয়ে থাকেন। বললেন, কেউ যেন আমার মাথায় চাপ দিয়ে বসে আছে। রাতে দরজা নিজের থেকে খুলে যায়, আমার ঘুম ভেঙে যায় বারবার। আমি একদিন জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? আমি কি করব বলো? একটা ফিসফিসে উত্তর এলো, আমার নাম দাও, আমার গল্প বলো, তাহলেই আমি মুক্তি পাব। আমি এখন জানি, এই আত্মাকে মুক্তি দিতে হলে তার নাম জানতে হবে। আমি পুরনো কাগজ, দলিল, খবরের কাটা খুঁড়ে খুঁড়ে পড়তে লাগলাম। এক জায়গায় পেলাম, 1974 সালের জুলাই মাসে এক অজ্ঞাত মহিলা নিখোঁজ হন, শেষ দেখা যায় এই বাড়ির কাছেই।